হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ যে অধ্যায়টা আছে ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6, সেটার হচ্ছে ওয়ান শট ক্লাস। আমরা আজকে চেষ্টা করব এই অধ্যায়ে যে টাইপের সূত্রগুলো আছে প্রত্যেকটার আমরা হচ্ছে বেসিকটা একটু দেখব এবং আমরা চেষ্টা করব যে যাতে করে এগুলা ভালো মতন বোঝা যায় এবং আসলে কোন কোন জায়গায় ম্যাথে অ্যাপ্লিকেশন হয় সেগুলোর হালকা পাতলা একটু আইডিয়া নিয়ে রাখবো। মানে এটা জাস্ট পুরো চ্যাপ্টারটা রিভিশন টাইপের ক্লাস এবং সেই সাথে আমরা অবশ্যই বেসিক আলোচনাও করব। ওকে, তো আশা করছি একটা ক্লাসের মধ্যেই সব কভার হয়ে যাবে। তো তোমাদের যেই জায়গাতে কোনো প্রশ্ন থাকবে, আমি যা কথা বলবো, যেই জায়গাতে কোনো প্রশ্ন থাকবে একটু সাথে সাথে লিখে রাখবা। সাথে সাথেই প্রশ্ন করার দরকার নেই, আমি তোমাদের টাইম টু টাইম সময় দিব। ওই সময় তোমরা ইয়া করে রাখতে পারো, প্রশ্ন করে ফেলতে পারো ভয়েসে, অথবা তুমি চাইলে চ্যাটেও লিখে রাখতে পারো, আমি টাইম টু টাইম ওগুলো দেখবো। ওকে, তো চলো আমরা হচ্ছে প্রথমে আগে যেটা দিয়ে শুরু করব, তোমার হচ্ছে মহাকর্ষের যে সূত্রটা ছিল, নিউটনের যে মহাকর্ষ সূত্র, সেইটা দিয়ে আগে আমরা শুরু করব। দেখো, নিউটন সাহেব যেটা বলছিল যে হচ্ছে আমাদের মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, যে কোনো দুইটা বস্তু, তাদের ভর, একটার ভর মনে করলাম m1 এবং আরেকটার ভর মনে করলাম m2। এই m1 এবং m2 ভরের দুইটা বস্তু, এরা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা যদি d হয়, তাহলে এই আকর্ষণ বলের মান হচ্ছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এগুলা তোমরা জানো, আমি এই জন্য স্কিপ করছি। তাও যদি মনে হয় ভাই এই সূত্র কোত্থেকে আসলো, তাহলে জানাও। অবশ্য কোত্থেকে সূত্র এটা আসলো এটার কোনো কারণ নাই, মানে এটা হচ্ছে নিউটন ল যেটা আর কি। তো এইখানে হচ্ছে আমাদের কোনটা কি জিনিস সেটা একটু ক্লিয়ার করি। m1 আর m2 হচ্ছে দুইটা বস্তুর ভর। এটা কোনো স্থির তড়িৎ না যে এখানে দুইটা টাইপের ভর আছে, চার্জ যেরকম পজিটিভ নেগেটিভ হয়, ভর তো একরকমই। এবং মহাকর্ষ বল সবসময় একটা আকর্ষণধর্মী বল। অর্থাৎ এইখানে যে বস্তুটা আছে, সেই বস্তুটা আমাদের m1 বস্তুকে এই দিক বরাবর আকর্ষণ করবে এবং m1 বস্তুটা m2 বস্তুকে এই দিক বরাবর আকর্ষণ করবে, একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। আচ্ছা, এখন কথা হলো যে ডিটা কি। ডিটা, এটা কিন্তু একটু ভালোভাবে চিন্তা করতে হবে। দেখো, নিউটন যে সূত্রটা দিছিল, সেই সূত্রটা ছিল হচ্ছে বিন্দু ভরের জন্য। নিউটন যে সূত্রটা দিছে, এই সূত্রটা হচ্ছে আসলে বিন্দু ভরের জন্য ছিল, বিন্দু ভরের জন্য প্রযোজ্য। হ্যাঁ, তো ভাই বিন্দু ভরের জন্য প্রযোজ্য, কিন্তু আপনি গোলক নিলেন কেন? দেখো, আমাদের যদি গোলক থাকে, যদি গোলক থাকে, যদি রিং টাইপের কিছু থাকে, যদি চাকতি টাইপের কিছু থাকে, যদি বৃত্ত টাইপের কিছু থাকে, তাহলে তাদের সেন্টার অফ ম্যাস যেটা, তাদের কেন্দ্র যেটা, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত আমরা ডিটা নিতে পারবো। কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিতে পারবো, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব আমরা নিতে পারবো। কিন্তু মানে বিন্দু বিন্দু হলে তো পারবোই। যদি দুইটা বিন্দু হয়, সাপোজ এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যে ধরো বললো যে আমাদের যে তোমার দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে ডি, তাহলে এই দূরত্বটা আমরা এখানে বসাতে পারবো। কিন্তু যদি এটা গোলক, রিং, চাকতি, বৃত্ত এরকম, বা দুইটা বিন্দু এরকম যদি না হয়ে র্যান্ডম যে কোনো শেপের বস্তু হয়, তাহলে আমাদের মধ্যে কমন একটা মিসকনসেপশন হচ্ছে আমরা সেন্টার টু সেন্টার সকল বডির জন্য হিসাব করি, কিন্তু এটা আসলে সকল বডির জন্য কখনোই হিসাব করা উচিত না। এবং এইখানে আমাদের হচ্ছে তোমার, আচ্ছা ভালো কথা, আরেকটা জিনিসও বলে রাখি এখানে, সেটা হচ্ছে, একটা মিনিট একটু, ওকে হ্যাঁ, আর একটা জিনিসও এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই রিং, চাকতি, বৃত্ত এগুলার জন্য দুইটা রিংকে একই তলে থাকতে হবে, এদেরকে আবার একই তলে থাকতে হবে, একই তলে থাকতে হবে, একই তলে থাকা লাগে। কিন্তু সমস্যা বাধে কখন দেখো, অনেক সময় আমরা এটা অ্যাজিউম করে নেই যে একটা রড আছে এবং পাশে এরকম আরেকটা রড আছে, বা রডের দুইটা রড না, একটা রড আর একটা হচ্ছে বিন্দু ভর আছে। আমরা এটা অ্যাজিউম করে নেই যে আমাদের যেই সূত্রে ডি এর মানটা, সেই ডি এর মানটা হয়তো এখানকার সেন্টার থেকে ওই পর্যন্ত হবে, কিন্তু এটা কিন্তু ঠিক না।
ঠিক আছে? এই যে সেন্টার টু সেন্টার যে দূরত্ব ডি, এইটা কিন্তু আমরা মহাকর্ষের সূত্রের ওখানে বসালে হবে না। জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এখানে যে ডিটা আমি লিখবো সেই ডিটা কিন্তু তোমার হচ্ছে সেন্টার টু সেন্টার হবে না। সেন্টার টু সেন্টার কখন নিতে পারবো? কখন নিতে পারবো? যখন দুইটা বিন্দু থাকবে, দুইটা বিন্দু ভর হলে, দুইটা বিন্দু বিন্দু যদি হয়, যদি বিন্দু হয় আর একটা গোলক হয়, বিন্দু গোলক হলে সেন্টার টু সেন্টার নিতে পারবো। যদি গোলক গোলক হয়, যদি গোলক গোলক হয় তাহলে নিতে পারবো। হ্যাঁ, এবং এইখানে আরো যেগুলো আছে বৃত্তাকার টাইপের যেগুলো আছে সেগুলো যদি একই তলে থাকে, মানে একটা রিং এখানে আছে আর একটা রিং এখানে আছে, তখনও কিন্তু আমরা সেন্টার টু সেন্টার নিতে পারবো না। ঠিক আছে, এখানে আমাদেরকে তখন আবার ইন্টিগ্রেশন করে তারপরে হিসাব নিকাশ করতে হয়। কেন আসলে ইন্টিগ্রেশনের জায়গাগুলো আসে এগুলো একটু জাস্ট জেনে রাখো, না বুঝলেও অসুবিধা নেই, জাস্ট একটু জানার জন্য জানো। তো এখানে যেটা বলছিলাম আমরা, যে এখানে আমাদের একটা বিন্দু ভর আছে আর এখানে একটা রড আছে। এখন নিয়মটা কি শোনো, নিয়মটা হচ্ছে যে সব সময় আমরা চিন্তা করব বিন্দু থেকে বিন্দুর মধ্যে আকর্ষণ বলটাকে। তো আমাদের এখানে ইন্টিগ্রেশনটা কেমন হয় তোমাকে একটু জাস্ট বলে রাখি। সেটা হচ্ছে এগুলা কখনো আমাদের এইচএসসি লেভেলে আসে না, এই কারণে আমি প্রমাণটা দেখাচ্ছি না, তবু আমাদের ওই ইউটিউবের একাডেমিক প্লেলিস্টে এগুলোর প্রমাণ সহ দেখানো আছে। কারো খুব আগ্রহ থাকলে দেখতে পারো, কিন্তু এইচএসসির জন্য এই প্রমাণ টমান এগুলো কিচ্ছু লাগবে না। দেখো, এইখানে মনে করলাম আমাদের খুব ছোট্ট একটা ভর নিছি। এটা কিন্তু একটা পাতলা রড, হ্যাঁ, এটা কিন্তু কোনো আয়তাকার পাত না, এটা একটা পাতলা রড। জাস্ট এই প্রস্থটা আমি একটু বড় দেখাইছি, তার মানে এই না যে অনেক বড় প্রস্থ, দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা একদম নগণ্য। তো আমরা এইখানে যে দূরত্বটা এটাকে আমরা বলছি dx, এবং এবং এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমি মনে করো বললাম x। আচ্ছা, আমাদের এই পুরোটা রডের যে ভর সেটা মনে করলাম m, এবং আমাদের রডের যে দৈর্ঘ্য সেটা মনে করলাম l। তাহলে আমি এটা বলতে পারি যে ভাই m ভরের দৈর্ঘ্য হচ্ছে l একক, অর্থাৎ l দৈর্ঘ্যের ভর হচ্ছে m একক। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত? m বাই l। তাহলে dx দৈর্ঘ্যের ভর কত? m বাই l ইন্টু dx। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি এই ভরটা জানি m, এবং এটাকে আমি বললাম এইটার ভর হচ্ছে dm, তাহলে f যেটা লিখবো সেটা কি লিখবো? g ইন্টু এখানে একটা m বসবে, ইন্টু dm বসবে, ডিভাইডেড বাই হবে হচ্ছে x স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের দেখো g যেটা আছে, m যেটা আছে, dm কে কি লেখা যায়? মানে আমাদের ছোট্ট dx এর যে ভরটা সেই ভরটাকে আমরা বলছি dm। তাহলে dm সমান সমান আমরা লিখতে পারি m বাই l ইন্টু dx, m বাই l ইন্টু dx, আর এখানে তো 1 বাই x স্কোয়ার আছেই, এই যে 1 বাই x স্কোয়ার আছেই। তাহলে এটা হচ্ছে ওই ক্ষুদ্র বলটা, যে এই m ভরটা আর এখানে একটা ক্ষুদ্র অংশ কি পরিমাণ বলে একটাকে আকর্ষণ করছে, সেটা হচ্ছে আমরা এই df বের করলাম। তাহলে যখন আমি পুরো এফটা বের করব তখন কি হবে? এখানকার জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, ক্যাপিটাল এম কনস্ট্যান্ট, এবং এল যেটা সেটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে হবে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে কোথা থেকে কোথা পর্যন্ত? মনে করলাম যে আমাদের এই যে কণাটা, এই যে বিন্দু ভরটা, সেই বিন্দু ভর থেকে এই মাথার দূরত্ব হচ্ছে ডি, কারণ ভরটা এখান থেকে শুরু হয়েছে আর ভরটা শেষ হয়েছে এখানে গিয়ে। তাহলে সেটা হচ্ছে x প্লাস এল, এক্স প্লাস এল। এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা টোটাল যে বলটা সেই বলটা কিন্তু পেয়ে যাব, অর্থাৎ পুরো বস্তুটা একটা আরেকটাকে কি বলে আকর্ষণ করছে সেটা আমরা পেয়ে যাব। এখন দেখা যায় গোলকের জন্য বা বৃত্তর জন্য যেটা হয়ে যাচ্ছে, যে আমরা যখন এরকম ইন্টিগ্রেট করি, করার পরে দেখা যায় যদি আমি কেন্দ্র ধরেও হিসাব করতাম রেজাল্টটা সেম আসতো। তো কাকতালীয়ভাবে গোলক, বৃত্ত এগুলার জন্য কেন্দ্র টু কেন্দ্র মিলে যায়, কিন্তু যদি অন্য যে কোনো শেপের বস্তু হয়, যেমন এই ক্ষেত্রে আমরা দেখি যদি আমি সেন্টার টু সেন্টার নিয়ে হিসাব করি তাহলে এটার সাথে মিলে না, তার মানে এখানে কিন্তু সেন্টার টু সেন্টার আসলে হবে না। ঠিক আছে, এটা না হওয়ারও একটা বড় কারণ আছে, কারণ ধরো এখানে যে ভরগুলো আছে এই ভরগুলো তো কাছাকাছি অবস্থান করছে, তাই এদেরকে আকর্ষণটা বেশি করবে। আর দূরে যারা আছে, দূরে যে কণাগুলো আছে তাদের থেকে তো দূরে অবস্থিত, তাই এদেরকে আকর্ষণটা অনেক কম করবে। তো এই কারণে আমাদের দেখা যায়
এটা যদি এরকম হতো যে না সব জায়গায় সমান আকর্ষণ করছে, তখন আমরা মিডলে পেতাম। কিন্তু যেহেতু এই দিকের কণাগুলোকে বেশি আকর্ষণ করছে, তাই এইরকম একটা সেন্টার অফ গ্র্যাভিটি আমরা পাবো। দেখো আমি কি বলতে চাচ্ছিলাম, এখানে আমার মূল মেসেজটা কি ছিল বলা। মূল মেসেজটা খেয়াল করো, যারা বলছে ইন্টিগ্রেশন বুঝো নাই, এটা বোঝার দরকার নেই, কারণ এটা হচ্ছে কখনোই ইন্টারে আসবে না। কিন্তু জাস্ট আমি তোমাদের একটা জিনিস জাস্টিফাই করার জন্য ওই কথাগুলো বলছিলাম। সেটা কি? সেটা হচ্ছে মহাকর্ষের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো লিখি, যে আমাদের জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এখানে এম ওয়ান আর এম টু কোনো বিস্তৃত ভর না, এরা হচ্ছে বিন্দু ভর। হ্যাঁ, তো দুইটা বিন্দু ভরের জন্য এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু কাকতালীয়ভাবে আমাদের যদি দুইটা বিন্দু, একটা বিন্দু হয় আর একটা গোলক হয়, তাহলে আমরা গোলকের সেন্টার থেকে বিন্দুর দূরত্ব নিয়ে যদি মহাকর্ষ বল হিসাব করি, তাহলেও রেজাল্ট সেম আসবে। যদি দুইটা গোলক গোলক থাকে এবং তাদের আমরা সেন্টার টু সেন্টার দূরত্ব নিয়ে মহাকর্ষ বল হিসাব করি, তাহলেও সেম রেজাল্ট আসবে। গোলকের জন্য ব্যাপারটা ব্যতিক্রম, মানে এটা কাকতালীয়ভাবে হয়ে যাচ্ছে। কিন্তু অন্য যে কোনো শেপের বডির জন্য, বিন্দু ভর ছাড়া অন্য যে কোনো শেপের বডির জন্য কিন্তু আমরা যদি মনে করি যে না ভরকেন্দ্র টু ভরকেন্দ্র আমি দূরত্ব হিসাব করব, তাহলে হবে না। এটা আমি আরেকবার তাও বলে দিচ্ছি। দেখো এইখানে আমাদের যদিও এইটা লাগবে না, যারা এটা নিয়ে একটু ভেজাল মনে করছো তারা বাদ দাও, স্কিপ করো, পরেরটা ইয়াতে যাও, টপিকে যাও। কিন্তু এটা তো একবার বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যদি যে কোনো বিস্তৃত বস্তুর সাথে মহাকর্ষ বল বের করতে বলে, তখনকার নিয়মটা হলো যে আমরা বিস্তৃত বস্তুর যে কোনো একটা পোর্শনকে আগে ধরে নিয়ে দেখব যে এইটুকু পোর্শনের জন্য মহাকর্ষ বল কত হয়, এইটুকু পোর্শনের জন্য মহাকর্ষ বল কত হয়, সেটা আমরা একটু বের করার চেষ্টা করব। এখন পুরো রডের ভর জানি, পুরো রডের দৈর্ঘ্য জানি, তাহলে ছোট্ট একটা দৈর্ঘ্য ডিএক্স, সেটার ভর কত হবে ঐকিক নিয়ম থেকে বের করতে পারবো ডিএম। এবং এই দূরত্ব, এখানে যে কণাটা নিছি সেই কণাটা হচ্ছে আমাদের বিন্দুভর থেকে এক্স দূরত্বে অবস্থিত। তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কত হবে, সেটা হচ্ছে জি ইন্টু এম ডিএম, মানে এখানে এটার ভর ইন্টু ডিএম মানে এটুকুর ভর ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী যে দূরত্ব ছিল এক্স স্কোয়ার। ডান। এখন এখান থেকে আমরা কি করলাম, দেখো ডিএম সমান সমান ঐকিক নিয়ম দিয়ে বের করছিলাম যে ভাই পুরো রডের দৈর্ঘ্য ছিল এল, এল দৈর্ঘ্যের জন্য ভর হয় এম, একক দৈর্ঘ্যের জন্য কত, আর ডিএক্স দৈর্ঘ্যের জন্য কত। তাহলে ওই ডিএমটা যখন আমি এখানে বসাচ্ছি, তখন এখানে ডিএম এর জায়গায় আসলো কি এম বাই এল ইন্টু ডিএক্স, কনস্ট্যান্টগুলোকে একপাশে নিয়ে আসলাম, ভ্যারিয়েবল এক্স। কেন? কারণ দেখো আমাদের যে আকর্ষণ বলটা এটা কিন্তু এই যে এই দূরত্ব এক্স এর সাথে সাথে বাড়ছে, এক্স এর সাথে সাথে ভর অ্যাড হচ্ছে আর বাড়ছে। এখন কোনখান থেকে কতটুকু পর্যন্ত ভর আছে? ভর আছে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। তাহলে এই মাথাটা কত দূরে অবস্থিত? ডি দূরত্বে। আর এই রডের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে ডি থেকে ডি প্লাস এল পর্যন্ত হবে লিমিট। ও সরি, এটা এক্স প্লাস এল তো, এটা হবে ডি থেকে ডি প্লাস এল পর্যন্ত লিমিট। ঠিক আছে, ডি থেকে ডি প্লাস এল পর্যন্ত হবে আমাদের লিমিটটা। ওকে, তো যাই হোক, মেইন কাহিনী যেটা সেটা হচ্ছে যে আমাদের যখন মহাকর্ষ বল আমরা হিসাব করব, তখনকার সিস্টেমটা হলো যে সবসময় বিন্দু আর বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে আমরা দেখতে হবে কত, অথবা যদি গোলক হয় তাহলে গোলকের কেন্দ্র টু কেন্দ্র আমরা হিসাব করে মহাকর্ষ বল কত হয় বের করতে পারবো। আচ্ছা, এইটা গেল। এখন আসো আমরা একটু কেপলারের সূত্রটা দেখে আসি। কেপলারের সূত্র কি ছিল? কেপলারের সূত্রে ছিল যে আমাদের, আচ্ছা কেপলারের সূত্রে একটু পরে আসি, আগে এই রিলেটেড কিছু পড়াশোনা আর একটু দেখে আসি। সেটা হচ্ছে যে আমাদের, আমরা যখন ভূপৃষ্ঠে থাকি, যখন আমরা ভূপৃষ্ঠে থাকি, ধরো যখন আমরা হচ্ছে ভূপৃষ্ঠে আছি, আমরা যখন ভূপৃষ্ঠে অবস্থান করছি, এই যে এইখানে যখন আমরা অবস্থান করছি, আমাদের ভর মনে করলাম স্মল এম, এবং এই যে পুরো পৃথিবীর যে ভর সেটা মনে করলাম ক্যাপিটাল এম। এবং আমাদের থেকে এই যে যেই তোমার পৃথিবী, সে পৃথিবীর সেন্টারের যে দূরত্ব, ওয়াও একবারে সেন্টারে গেছে, এই সেন্টারের যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি মনে করলাম আর, অর্থাৎ আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো এই ক্ষেত্রে যে মহাকর্ষ বলটা কাজ করবে, সে মহাকর্ষ বলের মানটা কত হবে? যে মহাকর্ষ বলটা কাজ করবে সেটা হচ্ছে F ইজ ইকুয়ালস টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা কাজ করবে। এখন এখানে দেখো যে কোনো ধরনের বল আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হিসেবে লিখতে পারি F ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে এখানে যদি F এর জায়গাতে এম এ লিখে দেই, খেয়াল করো এই Fটা কার উপরে কাজ করছে? এই Fটা কাজ করছে যেমন এই বস্তুর উপরে, ঠিক তেমনি পৃথিবীর উপরেও কিন্তু এই Fটা কাজ করছে। দুইজন দুইজনকে নিজের দিকে আকর্ষণ করছে।
কিন্তু ওর ভর বেশি বলে ওর ত্বরণটা বেশি হচ্ছে, আর ওর ভর কম বলে ওর ভর অনেক বেশি বলে ওর কোনো ত্বরণই হচ্ছে না। আচ্ছা, তাহলে এফ এর জায়গায় এম এ লিখে ফেললাম। এই এম এর সমান সমান আমরা কি লিখতে পারি, জি ইন্টু ক্যাপিটাল এম, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার দেখো আমি যদি এম এম কাটাকাটি করে দেই তাহলে কি আসছে, এ ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এখানে যে এটা আমরা লিখছি, এই এটার একটা স্পেশাল নাম আছে, সেটাকে আমরা বলি মহাকর্ষীয় ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করছি। জি সমান সমান হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। বাম পাশের পার্টটা যে ঐকিক নিয়মে করছেন ওইটা আরেকটু, এই যে এটার কথা বলতেছো, এইটার দৈর্ঘ্য হচ্ছে এল একক। এল দৈর্ঘ্যের রডের ভর ছিল এম, তাহলে এল দৈর্ঘ্যের ভর যদি এম হয়, একক দৈর্ঘ্যের ভর কত? আর এই পিচ্চি যে ডিএক্স দৈর্ঘ্য, সেই ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? ঠিক আছে, এখান থেকে ডিএমটা বের করে ফেললাম, তারপর ডিএমটা এখানে বসাই দিলাম, শেষ। আচ্ছা, এখান থেকে আমরা যেটা পেলাম এটা খুব গুরুত্বপূর্ণ। এই সূত্রটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ত্বরণ বের করতে গেলে লাগবে। এটা আসলে অনেকটা মহাকর্ষীয় প্রাবল্যও বলি আমরা এটাকে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আমরা এটাকে বলে থাকি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। হ্যাঁ, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করছি। জি সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখন এখান থেকে বিভিন্ন প্রশ্ন অ্যারাইজ করে, এখান থেকে বিভিন্ন প্রশ্ন অ্যারাইজ করে। এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী, পৃথিবীর ভর হচ্ছে এম। এইবার আমরা যেটা জিটা বের করব, সেই জিটা হচ্ছে ওই ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, কত উচ্চতায় মনে করলাম এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এখানে কোনো একটা বিন্দু আমি আছে মনে করো, এই পয়েন্টে আমাদের মহাকর্ষীয় ত্বরণটা কত হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে দেখো মহাকর্ষীয় ত্বরণটা আমরা অবশ্যই বের করব। এখানে আমাদের যে টোটাল দূরত্ব সেন্টার থেকে, টোটাল সেন্টার থেকে যে দূরত্বটা, টোটাল সেন্টার থেকে যে দূরত্বটা, এটুকু তো আর ছিল তাই না, আর এটা হচ্ছে এইচ এর যে ভ্যালুটা সেটা আছে, আরটা দেখা যাচ্ছে না পরিষ্কার, এটা হচ্ছে আর ছিল। আচ্ছা, এখন আমরা যদি এরকম একটা উচ্চতায় জি বের করতে চাই, তাহলে জি এর যে ভ্যালুটা সেটা হবে কি, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা, আর ভূপৃষ্ঠে কত ছিল সারফেসে, সেটা ছিল জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এখান থেকে আমরা তারপরে কিছু ফর্মুলা নিয়ে আসি, যেমন আমরা যদি, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন, তো আমরা যদি 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দিয়ে ভাগ দেই, বা 1 নাম্বার ডিভাইডেড বাই যদি 2 নাম্বার করি, তাহলে কি আসছে, জি ডিভাইডেড বাই জি সারফেস ইজ ইকুয়ালস টু জিএম জিএম কাটাকাটি হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এখানে থাকবে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমাদের আরো কি কি করা যায়, জি সমান সমান লিখলাম এটা, আর হচ্ছে জি প্রাইম যেটা সেটা হচ্ছে জি এস যেটা সেটা এটা, ওকে ঠিক আছে। এটাকে আমি জি প্রাইম দেই যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতার, আর জি এস যেটা এটাকে এমনি রাখলে ভালো হতো, শুধু শুধু এস দিয়ে আর ভেজাল করার দরকার নাই, কারণ এটা সারফেসের জি যেটা এটা অরিজিনাল অরিজিনাল জি আর কি। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এভাবে, যে উপরে যদি 1 নিয়ে যাই ডিভাইডেড বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর পুরাটার উপর স্কোয়ার, এভাবে লেখা যায় না? আমি যদি এখানে আলাদা আলাদা স্কোয়ার না লিখে, আলাদা আলাদা এভাবে স্কোয়ার না লিখে আমি তো এটাও করতে পারতাম, যে ধরো আলাদা আলাদা স্কোয়ার না লিখে আমি তো পুরাটার উপরে স্কোয়ার দিয়ে দিতে পারতাম, তাই না? তাহলে আর স্কোয়ারটা নিচেরও নিচে চলে আসলো। এখান থেকে কি আসে, এখান থেকে আসে হচ্ছে 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি এভাবে 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2, কারণ যখন নিচে আসে পাওয়ারটা ওইটা উপরে চলে গেলে -2 হয়ে যাবে। এখন দেখো
এটা আমরা এরকম ফরম্যাটে ম্যাথে ভাঙা শিখছি না, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন কে আমরা কি লিখতে পারি, 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব, এরকম লেখা শিখছি না। এখন যদি আমাদের x এর ভ্যালুটা 1 এর থেকে অনেক ছোট হয়, তখন বলতো আমাদের এই যে এক্স স্কোয়ার যে টার্মটা আছে, সেটা x এর মান যেহেতু 1 এর থেকে অনেক ছোট, তাই এক্স স্কোয়ার হিসাব করলে কিন্তু সেটা আরো ছোট হয়ে যাবে, এক্স কিউব করলে তো আরো পিচ্ছি হয়ে যাবে। তাহলে এই পার্টগুলাকে আমরা তখন ইগনোর করতে পারবো, কখন, যখন x এর মানটা 1 এর তুলনায় অনেক ছোট হয়। তাহলে দেখো যে এইখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এইচ যেটা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন যেটা, সেটা সমান সমান কি দাঁড়াচ্ছে, শুধু 1 প্লাস এন এক্স। এটা আমি কখন লিখতে পারবো, যখন আমাদের এক্স এর মান 1 এর তুলনায় অনেক অনেক ক্ষুদ্র, তখনকার জন্য। তাহলে ভাই দেখো, আমাদের যদি এরকম হয় এখানেও, যে এখানে এক্স মানে কোনটা, এই ক্ষেত্রে আমাদের এক্স মানে কোনটা, এই ক্ষেত্রে আমাদের এক্স মানে হচ্ছে এইচ বাই আর। তো সেইটা যদি 1 এর থেকে অনেক ছোট হয়, তখন আমি কি করতে পারবো, তখন আমি এই যে এন এক্স লিখতে পারবো, 1 মাইনাস এই যে এন ইন্টু এক্স লিখতে পারবো, আর পরের ঘাতগুলা আমার 0 হয়ে যাবে, কারণ আমাদের এইচ বাই আর এর মানটা যখন খুবই ক্ষুদ্র হবে। তো এই অনুপাতটা তখনই লেখা যাবে যখন, যেহেতু এইচ বাই আর এটার ভ্যালু যেহেতু 1 এর তুলনায় অনেক ছোট, বা এইচ এর মানটা আর এর তুলনায় অনেক ছোট, হ্যাঁ, তখনকার জন্য আমরা কিন্তু এই যে 1 মাইনাস 2h বাই আর এটা লিখতে পারবো। আমরা যে ফাইনাল সূত্রটা পেলাম সেটা কি, জি প্রাইম বাই জি সমান সমান হচ্ছে 1 মাইনাস 2h বাই আর। মিউট করে ফেলো মাইকটা প্লিজ। এখন দেখো, এইখান থেকে আমরা জি প্রাইমটা কোথাকার ছিল, 2h বাই আর। জি প্রাইমটা ছিল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এই যে এইটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, এটাই তো আমাদের সে পৃথিবী। দেখো কোথায় জি প্রাইম, এইখানে হচ্ছে ভাইয়া জি প্রাইম ছিল, আর এইখানে ছিল হচ্ছে জি। জি মানে তো বুঝছোই যে 9.8, এটা উচ্চতার সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা বের করছি, অভিকর্ষজ ত্বরণটা উচ্চতার সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা বের করছি। ফাইনালি আমরা এই সূত্রটা পেলাম যে জি প্রাইম সমান সমান হচ্ছে 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। ঠিক আছে, 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। তো এইখান থেকে দেখো যে 2h বাই আর এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন h এর মানটা r এর তুলনায় অনেক ছোট। এখন অনেক ছোট মানে আবার কত ছোট, সাপোজ ধরো h এর মান হচ্ছে, আচ্ছা r এর মানটাকে বলি, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। এখন যদি এরকম হয় যে ভাই তোমার h এর মান হচ্ছে কেবল 10 মিটার, তাইলে কোথায় 6400 কিলোমিটার আর কোথায় 10 মিটার, তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে না এইচ এর সাথে আরটা কম্পেয়ারেবল হচ্ছে, ধরো এইচ এর মান 500 মিটার বা আধা কিলোমিটার, তখন কিন্তু আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করলে একটু সমস্যা হবে। তাহলে সকল কেসে অ্যাপ্লিকেবল ফর্মুলা কোনটা, সকল কেসের জন্য অ্যাপ্লিকেবল ফর্মুলা হচ্ছে এইটা। এখানে যে সূত্রটা লিখছি এই সূত্রটা হচ্ছে আমাদের সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এখানে যে সূত্রটা লিখছি জি প্রাইম বাই জি এর এখানে যে রিলেশনটা লেখা হয়েছে, এই রিলেশনটা হচ্ছে সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা সকল ক্ষেত্রে খাটবে, সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা তাইলে ভাই আপনি এটা আবার দেখালেন কেন, কারণ অবজেক্টিভে তোমাকে ওই যে নিচের কোনগুলা সত্যি এরকম বলে না, যে হচ্ছে 1 2 2 3 3 4 এরকম করে বলে দেয়। তো তখনকার জন্য এটা খেয়াল রেখো যে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে যখন আমাদের হচ্ছে এইচ ইজ ভেরি মাচ লেস দেন আর, কেবলমাত্র তখনকার জন্য এই সূত্রটা খাটে, কিন্তু এই সূত্রটা সকল কেসের জন্য অ্যাপ্লিকেবল হবে, এটা সকল ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো।
আশা করি বুঝতে পারছো এখানে আমরা কোনটা দিয়ে কি বুঝাইছি। জি প্রাইমটা হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান, জিটা হচ্ছে আর দূরত্ব অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান। ঠিক আছে, এইভাবে করে আমরা হচ্ছে এটা দেখছি। ওকে, এটা গেল ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়। এখন দেখো, যখন আমরা ভূপৃষ্ঠ থেকে গভীরতায় আসব, যখন আমরা ভূপৃষ্ঠ থেকে গভীরতায় আসব, মনে করো যে আমরা হলো একটা নির্দিষ্ট গভীরতায় নামলাম, এইখান থেকে একটা নির্দিষ্ট গভীরতায় নামলাম। কত গভীরতায় নামলাম? মনে করলাম এই যে একটা গভীরতায় আমরা নামছি। হ্যাঁ, এই যে একটা গভীরতায় আমরা নামছি, ওকে সুন্দর, এরকম এই যে একটা গভীরতায় আমরা নামছি। এখন কাহিনী কি হয় শোনো, যখন আমরা এইচ গভীরতায় নামি তখন আমাদের যে জি এর মানটা, সেটা জি ইন্টু এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এই তো হওয়ার কথা ছিল, তাই না? এখানে এমটা যেটা হয়, পুরোটা পৃথিবী এখন আর অভিকর্ষ ত্বরণ দিয়ে হেল্প করে না। এখন আমাদেরকে শুধুমাত্র এই যে ভিতরের যে গোলকটা আছে, ভিতরের যে ভরটা আছে, এই ভরটা আমি মনে করলাম এম প্রাইম, এই এম প্রাইম ভরটুকু শুধুমাত্র জি দিতে হেল্প করবে। কেন করবো এটা লাগলে পরে আসছি, কিন্তু আগে থিওরিটা বোঝো যে কি এখানে কাহিনী কি। আমরা কি করলাম, ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ মানে কোনটা, যে আর দূরত্ব থেকে, এরকম আর দূরত্ব থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা এইচ গভীরতা নিচে নামছি। হ্যাঁ, এইচ গভীরতা যখন নিচে নামছি, আমরা তো উপরে উঠলে দেখছি যে মহাকর্ষীয় অভিকর্ষ ত্বরণ কিভাবে চেঞ্জ হয়। আমরা এখন বের করতে চাচ্ছিলাম যে যখন আমি নিচে নামবো তখন আমাদের এই অভিকর্ষ ত্বরণ কত হয় সেটা বের করতে। এখন এখানে যে ভরটা কাজ করবে, পৃথিবীর যে ভরটা, সেটা আমরা পুরোটুকু ভর নিব না। কতটুকু ভর নিব? এই যতটুকু দূরত্বে যে নতুন একটা বৃত্ত তৈরি হলো, অর্থাৎ কতটুকু দূরত্বে বৃত্ত তৈরি হলো, এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্বটা, এইটুকু কত, আর মাইনাস এইচ, এইটুকু হচ্ছে আর মাইনাস এইচ। এই যে দূরত্বটুকু আছে, এই ব্যাসার্ধটা নিয়ে যে বৃত্তটা তৈরি হচ্ছে, ওই বৃত্তের যে ভরটা, ওই বৃত্তের যে ভরটা, সেই ভরটা আমরা এই সূত্রে ইউজ করব। আর ডি কোনটা হবে? ডি সচরাচর যেটা হয় আর মাইনাস এইচ স্কোয়ার, সেটাই হবে। আর ভরটা হবে হচ্ছে ওই ছোট্ট গোলকটার ভর, ছোট্ট গোলকটার ভর। এখন ছোট্ট গোলকটার ভরটাই বা কত হবে? ছোট্ট এই গোলকের ভরটাই বা কত হয়? দেখো, যে আমরা ধরে নিচ্ছি পৃথিবীর ঘনত্ব হচ্ছে রো, ধরে নেই পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে রো। ঠিক আছে, এখন এই রো সমান সমান কি লেখা যায়? রো সমান সমান লেখা যায় পুরো পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর আয়তন। বলো তো একটা গোলকের আয়তন কি হয়? পৃথিবীটাকে যদি আমরা একটা গোলক ধরে নেই, গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আমাদের যে ঘনত্ব, গড় যে ঘনত্ব, সেই ঘনত্বটা তো পুরোটা উপাদান জুড়েই আছে, গোলকের উপাদান জুড়েই আছে। আমরা আসলে কতটুকুর ভর এখানে নেই, কতটুকুর ভর এখানে নেই, আমরা আর মাইনাস এইচ ব্যাসার্ধ নিয়ে যে গোলকটা আছে সেই গোলকের ভরটা জানতে চাই। তাহলে আমরা একটা ভর জানতে চাই যেটা ভি প্রাইম আয়তন জুড়ে আছে। তাহলে সেই ক্ষেত্রে এম প্রাইমের যে ভ্যালুটা হবে সেটা কি হবে? রো ইন্টু ভি প্রাইম। এখানে ভি প্রাইম সমান হবে 4/3 পাই ইন্টু আর মাইনাস এইচ কিউব। কি করলাম ভাই এখানে? এটা হলো সেই আয়তনের সূত্রটা 4/3 পাই আর কিউব। কিন্তু খেয়াল করো, আমরা যেহেতু ছোট ভর বের করছি, তাহলে ছোট ভরের জন্য ছোট যে আয়তনটা, আর মাইনাস এইচ ব্যাসার্ধ গোলকের যে আয়তনটা, সেই আয়তনটা আমার লাগবে। তাহলে সেই আয়তনটার জন্য আমি 4/3 পাই নিশ্চয়ই আর কিউব বসাবো না, 4/3 পাই আর কিউব বসালে তো পুরো পৃথিবীর আয়তনটা বের হয়ে আসবে, কিন্তু আমাদের তো এইটুকুর আয়তনটা দরকার। তাহলে এইটুকুর আয়তন দিয়ে যদি গুণ দেই, তাহলে আমরা ওই আয়তনের ভরটা আমরা পাবো। তাহলে দেখো, আমরা এখান থেকে যদি ওই যে স্মল জি যেটা আছে সেটা যদি বের করতে চাই,
আমাদের স্মল জি প্রাইম যেটা আছে যে জি ইন্টু এম প্রাইম ইন্টু এম তো হয় না, সরি 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 সরি, এখানে কি দিলাম এটা, সরি এটা তো হয় না, ঠিক আছে, এটা তো আমরা কাটাকাটি করেই দিলাম দুই পাশ থেকে। জি ইন্টু ক্যাপ এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ স্কোয়ার, এটা তো হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে যে কোনো পয়েন্টে যে অভিকর্ষ ত্বরণ সেটা নির্দেশ করছে, তাই না? তাহলে এম প্রাইমটা কত হবে ভাইয়া? এম প্রাইম হচ্ছে, এই সূত্রটা বসায় দাও, রো ইন্টু 4/3 পাই ইন্টু আর মাইনাস এইচ কিউব, আর এখানে আর মাইনাস এইচ স্কোয়ার যেটা ছিল সেটা তো থাকবেই। তাহলে এইচ গভীরতায় যে জি প্রাইমের মান হচ্ছে সেটা হলো 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ, ঠিক আছে, এটা হচ্ছে ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জি প্রাইমের যে ভ্যালুটা সেটা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। জি প্রাইম কোনটা আশা করি বুঝছো? জি প্রাইম হচ্ছে যে এইচ গভীরতায় আমাদের যে জি প্রাইমের ভ্যালুটা, যে অভিকর্ষ ত্বরণের মানটা, সেইটাকে নির্দেশ করছে। এইবার লক্ষ্য করি আমরা যে যদি জি প্রাইম তো আমরা দেখলাম, এগুলো সব লেখা আছে, জি আগের স্লাইডে লেখা আছে এগুলো সব, জি প্রাইম তো আমরা দেখলাম। এবার যদি আমি জি এর সাথে এটাকে কম্পেয়ার করতে চাই, কিরকম কম্পেয়ার করতে চাই? সারফেসের যে জি সেটা কি ছিল? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমরা এই জি এর জন্য কি লিখতে পারি? পৃথিবীর জন্য যে টোটাল ভরটা, সে ভরটা কি হবে? এম ইজ ইকুয়ালস টু রো ইন্টু ভি। তাহলে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 4/3 পাই ইন্টু আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে 4/3 পাই রো জি ইন্টু আর, এটা হচ্ছে আমাদের পৃথিবীর সারফেসে যে জি এর মান সেটা। দুইটাকেই দেখো একই ফরম্যাটে নিয়ে আসলাম একটা কারণে, কারণ এইটা হচ্ছে আমাদের যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, এটা আমি 2 নাম্বার ইকুয়েশন বলতে পারি। তাহলে 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিলে কি থাকছে? আমাদের থাকছে জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজ ইকুয়ালস টু 4/3 পাই রো জি, কাটাকাটি হয়ে যাবে, আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, অর্থাৎ 1 মাইনাস এইচ বাই আর, এটা থাকছে। তাহলে জি প্রাইম যেটা সেটা হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমাদের যখন এইচ গভীরতায় আমরা কোনো একটার তোমার হিসাব করব, জি প্রাইমের মান হিসাব করব, তখনকার জন্য এই সূত্রটা আমরা খাটাবো। তাহলে এখান থেকে অনেকগুলো অবজেক্টিভ বের করা যায়। আমরা যখন এইচ উচ্চতার জন্য সূত্র বের করেছিলাম, তখন আমাদের সূত্র কি ছিল? জি প্রাইম সমান সমান ছিল 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। আর যখন আমরা এইচ গভীরতায় বের করতে চাইলাম, এইচ গভীরতায় জি প্রাইম বের করতে চাইলাম, তখন কি হবে? 1 মাইনাস এইচ বাই আর, 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এখানে যেটা হচ্ছে যে যখন আমাদের এইচ গভীরতায় যখন যাব, তখন যে কমার রেটটা সেটা মানে একদম সিম্পল, দেখো, ধরো এইচ এর মান 10 মিটার ধরলাম, এইচ এর মান ধরলাম 10 মিটার। এবার হিসাব করো, এইটা হচ্ছে 1 মাইনাস এটা 10, আর এটা 1 মাইনাস এটা 20, তাহলে এটা কি ছোট হয়ে গেল না বেশি? অর্থাৎ এইচ উচ্চতায় কিন্তু জি প্রাইমটা তাড়াতাড়ি কমতে থাকে। যত তুমি এইচ উচ্চতা উঠবা, উঠতে কিন্তু যখন উঠছো তখন কিন্তু জি প্রাইমের ভ্যালুটা বেশি হারে কমছে, কিন্তু যখন নিচে নামছো তখন ওই রেটে কমছে না। আচ্ছা, এছাড়াও আমরা কিন্তু চাইলে গ্রাফ এঁকে ফেলতে পারি। কিরকম গ্রাফ এঁকে ফেলতে পারি দেখো, আমাদের জি প্রাইমের যে ফর্মুলাটা ছিল, বলতো আর মাইনাস এইচ যেটা আমরা এখানে লিখেছি, এই আর মাইনাস এইচটাকে আমরা সেন্টার থেকে দূরত্ব এক্স বলতে পারি না? সেন্টার থেকে দূরত্ব এক্স বলতে পারি।
তাহলে আমাদের জি প্রাইমের যে ফর্মুলাটা, আমি যদি জি এর সাথে এক্স এর একটা সম্পর্ক দেখাই, যে তাহলে জি প্রাইম সমান কি হচ্ছে 4/3 পাই রো জি, এটা কনস্ট্যান্ট, ইনটু এক্স। এক্স এর সাথে জি প্রাইমটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমাদের এই সমীকরণটা বলে দিচ্ছে। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরের জন্য যে সূত্রটা ছিল সেইটা। ওকে, তাহলে আসো গ্রাফ একটা এঁকে ফেলি, একটা গ্রাফ এঁকে ফেলি। গ্রাফটা কি? গ্রাফটা হবে কেমন? গ্রাফটা হবে সিম্পলি যে আমাদের এই দিকে থাকবে হচ্ছে জি এর মানগুলো, আর এইদিকে থাকবে এক্স এর মানগুলো। তো আমি মনে করলাম এটা তো 0 দূরত্ব, মানে ভূকেন্দ্র বোঝাচ্ছে এটা। এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এতটুকু, এই দূরত্বটাকে আমি বললাম এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ সমান দূরত্ব। অর্থাৎ ব্যাসার্ধর আগে জি এর পরিবর্তনটা একরকম হবে, আবার ব্যাসার্ধর পরে জি এর পরিবর্তনটা কিন্তু আরেক রকম হবে। এক্স হচ্ছে ভ্যারিয়েবল, সেই দূরত্বটা বোঝাচ্ছি। এক্স হলো ভ্যারিয়েবল, সেই দূরত্বটা বোঝাচ্ছি। তাহলে ভাই দেখো, আমরা যখন দেখছি গভীরতার জন্য এইচ গভীরতায় বা এক্স গভীরতায় আমাদের ফর্মুলা কি ছিল? এক্স গভীরতায় আমাদের ফর্মুলা কি ছিল? দেখো, আচ্ছা এক্স গভীরতা না, মানে কেন্দ্র থেকে যখন এক্স দূরত্ব, এটা কিন্তু এক্স, এটা কি, এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব। হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে দেখো যে আমরা যখন কেন্দ্র থেকে, বা এভাবে না লিখি, একটু স্মার্টলি লিখি, এক্স এর মান যখন আর এর থেকে ছোট, তখন আমরা জি প্রাইমের যে ভ্যালুটা লিখেছি সেটা হচ্ছে 4/3 পাই রো জি ইন্টু এক্স। গুড। এক্স এর মান যখন আর এর সমান, তখন মানে ভূপৃষ্ঠের কথা বলা হচ্ছে, তখনকার যে জি এর ভ্যালুটা, এটা জি ধরছি, তখনকার যে জি এর ভ্যালুটা সেটা কি, জি ইন্টু এম ডিভাইডেড বাই আমাদের এক্স, জি এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, আর যখন এক্স এর মান আর এর থেকে বড়, তখন জি সমান সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। একই ফর্মুলা আর কি, সারফেসের জন্য যা, ইয়ার জন্যও তা। যখন আমাদের সারফেস থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছি তখনকার জন্য একই সূত্র। তাহলে তিনটা সমীকরণ দিয়ে আমরা এখন গ্রাফটা আঁকবো। খেয়াল করো, যখন আর এর থেকে ছোট তখন এটা আমরা এই জিটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর বসাইছি, এক্সটাকে আমরা কিন্তু এক্স অক্ষ বরাবরই বসাইছি। মাঝখান দিয়ে এই যে জিনিসটা, এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমি এম বললাম। তাহলে এটা কি একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়ে গেল, y is equals to mx। তাহলে এখানে যে গ্রাফটা হবে আর পর্যন্ত, সেই গ্রাফটা হবে সিম্পলি এরকম, এরকম একটা গ্রাফ হবে, যেখানে এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্বটা আছে এইটাকে আমরা বলছি হলো জি প্রাইম, বা এটা হচ্ছে আমাদের ওই 9.8 যেটা, বা সারফেসের যে জি সেটা, এটা হলো সারফেসের জি। তাহলে আমরা কতটুকু পর্যন্ত ছবি আঁকলাম, যখন আর এর আগ পর্যন্ত, তখন পর্যন্ত ছবি আঁকলাম। এবং এই জিএস এর যে ভ্যালুটা, এটাই কিন্তু আসলে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ারের যেই ভ্যালুটা সেটা নির্দেশ করতেছে, ঠিক আছে, আর আর বিন্দুতে। এরপর যখন আর এর থেকেও বড়, তখন এটা দেখো বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এক্স এর সাথে গ্রাফটা তখন এইভাবে করে পরিবর্তিত হয়ে যাবে এবং অসীমে গিয়ে এটা এক্স অক্ষকে স্পর্শ করবে। তাহলে ভাইয়া এইখানে এটা হচ্ছে আমাদের বর্গের ব্যস্তানুপাতিক গ্রাফ, আর এইটা হচ্ছে আমাদের দূরত্বের সমানুপাতিক গ্রাফ, ঠিক আছে। এই জন্য গ্রাফটা কিন্তু এরকম হয়ে তারপর এরকম হয়ে গেল। এখন তোমাকে যদি ধরো, এটা আমাদের এইচএসসি তে না করুক, তোমার ভর্তি পরীক্ষায় করতে পারে, ধরো বলল এইখানে যে অ্যাঙ্গেলটা আছে থিটা, এই থিটার মানটা বের করো, তাহলে তুমি কিভাবে করবা? আমরা জানি এই যে থিটা, এই থিটার ট্যান থিটা করলে আমরা আসলে ওই সরলরেখার ঢাল পাই। এখানে আমাদের ঢাল সমান সমান হচ্ছে 4/3 পাই রো জি। ঢাল সমান কি লেখা যায়? ট্যান থিটা। তাহলে এখান থেকে কি আমি একটা থিটা বের করে ফেলতে পারবো না? পারবো। তাহলে এই থিটাও বের করা কিন্তু যাবে, যে গ্রাফের থিটাটা আসলে কত।
আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফটা, এবং আমাদের এইচ উচ্চতায় যদি আমরা সারফেসের জি এর সাথে কম্পেয়ার করে লিখতে চাই তাহলে এই ফর্মুলাগুলো খাটবে, আর যদি আমরা হচ্ছে এই যে এই ফর্মুলাগুলো খাটবে। যদি সারফেসের জি এর সাথে তুলনা করতে চাই, এগুলো তো সারফেসের জি মানে 9.8 যেটা। কিন্তু যদি আমরা দূরত্বের সাথে মানে এই এই দূরত্ব কোনটা খেয়াল করো, এটা কিন্তু কেন্দ্র থেকে দূরত্বের সাথে যদি আমি সমীকরণ বানাই নিতে চাই তাহলে তখন আবার এই ফর্মুলাগুলো খাটবে। খেয়াল করো দুইটার মধ্যে পার্থক্যটা কি। এখানে যে এইচটা দেওয়া হচ্ছে এই এইচটা হলো পৃষ্ঠ থেকে দূরত্ব, আর এখানে যে এক্সটা দেওয়া হচ্ছে এটা কেন্দ্র থেকে দূরত্ব। একটু লিখে নিও খাতায়। এইচ যেটা সেটা হচ্ছে আমরা বলছি পৃষ্ঠ থেকে দূরত্ব, পৃষ্ঠ থেকে দূরত্ব। আর এক্স যেটা সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও। আমরা দেখলাম উচ্চতা রিলেটেড জিনিসপত্র, যে উচ্চতা গভীরতায় আমাদের এই মহাকর্ষীয় ধ্রুব কি বলে অভিকর্ষ ত্বরণ, যেটা অভিকর্ষ ত্বরণের মানটা কিভাবে কিভাবে করে পরিবর্তন হচ্ছে সেইটা আমরা দেখলাম। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে মহাকর্ষীয় বিভব। এটা খুবই গুরুত্বপূর্ণ। মহাকর্ষীয় বিভব এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মহাকর্ষীয় বিভব। আচ্ছা, খেয়াল করো মহাকর্ষীয় বিভব এটা কিভাবে নির্ণয় করে। সূত্রটা বলে দিচ্ছি, এখানে প্রমাণটা লাগবে না। মনে করো এখানে আমাদের একটা ভর আছে, খুব মনোযোগ দিয়ে শোনো, কেসগুলা বোঝার চেষ্টা করো, কখন কোনটা অ্যাপ্লাই করছি এটা আগে বোঝার চেষ্টা করো। মনে করো এখানে আমাদের এম ভরের একটা বস্তু রাখা আছে। এই এম ভর থেকে ডি দূরত্বে, এই এম ভর থেকে ডি দূরত্বে আমরা কোনো একটা বিন্দু নিলাম। এই বিন্দুতে আমরা মহাকর্ষীয় বিভব কত সেইটা নির্ণয় করতে চাচ্ছি। তুমি বলতে পারো ভাইয়া এটা তো এমজিএইচ, কিন্তু এমজিএইচটা হচ্ছে ভূমির সাপেক্ষে। আমরা এখন যে টাইপের মহাকর্ষীয় বিভব লিখব বা শিখব সেই সবগুলো হবে অসীমের সাপেক্ষে, অসীমের সাপেক্ষে, অসীমের সাপেক্ষে। হ্যাঁ, তো এই জন্য এমজিএইচ হবে না, এখানে অন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই পয়েন্টের যে বিভব সেটা সমান সমান হলো মাইনাস জি ইন্টু এটার ভর ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব, মাইনাস জিএম বাই ডি। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের যে বিভবের মানটা সেটা, এই পয়েন্টের যে বিভবের মানটা সেটা। ভাইয়া বিভব দিয়ে কি করে? যেখানে উচ্চ বিভব আর যেখানে নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যে বস্তু আসবে সেটা আমরা বুঝতে পারি। দেখো তুমি যদি ডি দূরত্বে না দিয়ে তুমি যদি এরকম একটা x1 দূরত্বে বের করতা, মহাকর্ষীয় বিভব বের করতা, তাহলে সেটা কি হতো? মাইনাস জিএম বাই x1। বলতো এই দুইটার মধ্যে সংখ্যারেখার দিক দিয়ে হিসাব করলে কোনটার বড়? এটা যেহেতু ছোট তাহলে পুরা মানটা বড়, আর মাইনাস বড় কিছু মানে সেটা আলটিমেটলি ছোট। বলতো কোন মানটা বড়, -2 না -4? কে বড়? -4 বড়? না, -2 কিন্তু বড় -4-এর থেকে, এবং বিভব একটা স্কেলার রাশি। তো তাহলে এইখানে কিন্তু এক্সটা ছোট, ছোট মানে এই জিনিসটা বড়, আর মাইনাস বড় কিছু মানে সেটা আসলে ছোট। তো যত কাছে আসছো বিভবের মানটা কমছে, আর একদম অসীমে যদি যাও, এখানে যদি অসীম বসাও তাহলে এখানে চলে আসবে 0, তাহলে ওইটা হচ্ছে সর্বোচ্চ বিভব। আমরা সবসময় কি জানি, বস্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসতে চায়। তো এইখানে যে বিভবটা, সেই বিভবটা তো দেখলাম এটার থেকে বেশি, তাহলে এখানে যদি কোনো বস্তুকে রেখে দাও, কোনো ভরকে রেখে দাও, সেটা অটোমেটিক্যালি এই নিম্ন বিভবের দিকে আসতে চাইবে। এটা গেল বিন্দুর বিভব। এখন আমি যদি বিভব শক্তি বের করতে চাই
তাহলে আমাকে এখানে একটা m ভরের বস্তু বসাতে হবে। আমি যদি বলি যে m ভরের বিভব শক্তি কত, m ভরের বস্তুর বিভব শক্তি কত, এই বিভব শক্তি বের করতে গেলে কি করতে হবে, আমাদেরকে মাইনাস জি ইন্টু ক্যাপিটাল এম বাই ডি স্কোয়ার ছিল, বাই ডি ছিল, ইন্টু এম দিয়ে গুণ দিয়ে দিতে হবে। অর্থাৎ বিভব আমরা বের করি সবসময় 1 কেজি ভরের জন্য। বিভবের সংজ্ঞাটা কি একটু জেনে রাখো, যে 1 কেজি ভরের কোনো বস্তুকে অসীম থেকে সমবেগে এই বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ করতে হয়, ওই কাজের হিসাবটা করার মাধ্যমেই আমরা না এই ভিটা নিয়ে আসছিলাম। এখন খেয়াল করো তোমার পরীক্ষার জন্য কি লাগবে, পরীক্ষার জন্য এই ভি কিভাবে ডিরাইভ হয়ে আসলো এটা জীবনে কোনোদিন লাগবে না, এগুলো সব প্রমাণ দেখানো আছে। তোমার খুব যদি মনে হয় যে ভাই আমি এগুলো ভালোই পারি, তখন প্রমাণটা দেখে আসতে পারো, একটু মনের শান্তি হবে আর কি। কিন্তু আমাদের মনের শান্তি পাওয়ার থেকে পরীক্ষায় নাম্বার পাওয়া বেশি জরুরি। পরীক্ষার জন্য যখন যেটা লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা ঠাড়া মুখস্থ করে ফেলো। যে কোনো একটা পয়েন্টের বিভব হচ্ছে মাইনাস জি এম বাই দূরত্ব, স্কোয়ার নাই, শুধু দূরত্ব। এম কার, এম হচ্ছে যেই ক্ষেত্রের মধ্যে তুমি আসো সেই ক্ষেত্র প্রস্তুতকারী বস্তুটার, অর্থাৎ এই ক্যাপিটাল এম এর। আর যদি বিভব শক্তি বের করতে চাই তাহলে আমাদের বিভবের সাথে ওই এখানে যে ভরটা রাখা আছে সেই ভরটাকে আমাদেরকে গুণ করে দিতে হবে। এইবার আসো আমরা দেখি এটার অ্যাপ্লিকেশন কি। হিউজ অ্যাপ্লিকেশন আছে এবং ম্যাক্সিমাম কঠিন প্রবলেম এই শক্তির সংরক্ষণশীলতা নীতি দিয়ে ইজিলি সলভ করে ফেলা যায়। কিভাবে সেটা, মনে করো এখানে আমাদের কোনো একটা লোক দাঁড়ায় আছে, সে দাঁড়ায় একটা বস্তুকে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছে। একটা সুপারম্যান কি করছে, সে একটা বলকে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে উপরে ছুঁড়ে মারছে। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই যদি 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারে তাহলে পৃষ্ঠ থেকে আমাদের বস্তুটা কতখানি উপরে উঠবে এটা নির্ণয় করো, এইচ কত, সর্বোচ্চ উচ্চতা কত হবে। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে যে ভাই আমরা তো, এটা বাচ্চাকালের অঙ্ক, একটা বস্তুকে যদি ইউ বেগে ছুঁড়ে মারতাম তখন সর্বোচ্চ উচ্চতার সমীকরণ হতো ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এখানেও এটা অ্যাপ্লাই করব। সমস্যা কি, সমস্যা হবে যে এই রকম যখন আমরা 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারতাম, তখন আসলে এই বস্তুটা যত উপরে উঠতো ওই উপরে জি এর মানের সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন হতো না। সেই কারণে আমরা এটাকে প্রপার ধরে নিতাম, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতাম। কিন্তু যখন এত স্পিডে আমরা ছুঁড়ে মারতেছি, 5 কিলোমিটার পার সেকেন্ডে যখন ছুঁড়ে মারছি, এইটা তো ভাই ইনসেইন একটা স্পিড। এখানে এত উপরে বস্তু উঠবে যে ওই উচ্চতায় জি এর আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। তাহলে এটা তো ভাই ক্যালকুলেশন করতে গেলে ইন্টিগ্রেশন লাগবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন দিয়ে করা যায়, কিন্তু আমরা তো স্মার্ট, আমরা ইন্টিগ্রেশনের কোনো হেল্প নিব না। আমরা এখানে সম্পূর্ণ শক্তির নিত্যতা সূত্র দিয়ে ম্যাথগুলো কভার করে ফেলবো, যে জি এর চেঞ্জ হচ্ছে হোক, কিন্তু আমি শক্তির নিত্যতা অ্যাপ্লাই করে এটা কভার করে ফেলবো। কিভাবে করব দেখো, মনে করো আমরা যখন এই পয়েন্টে আসি, এটা কেন্দ্র থেকে এখানে এই দূরত্ব কত, এটা হচ্ছে আর, ভূপৃষ্ঠের দৈর্ঘ্য আর। মনে করলাম এ বিন্দু থেকে বস্তুটাকে উপরে ছুঁড়ে মারা হয়েছিল এবং যখন এটা সর্বোচ্চ উচ্চতায় উঠেছে এই পয়েন্টটা হচ্ছে মনে করলাম বি। ঠিক আছে, খুব ভালো কথা, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে বি। ওকে, এখন দেখো এই এ পয়েন্টে টোটাল এনার্জি কি বি পয়েন্টে টোটাল এনার্জি সমান হতে বাধ্য। এ বিন্দুতে টোটাল এনার্জি কারা কারা আছে, পটেনশিয়াল এনার্জি আছে আর কাইনেটিক এনার্জি আছে, এবং বি বিন্দুতেও একইভাবে পটেনশিয়াল এনার্জি আছে এবং কাইনেটিক এনার্জি আছে। ঠিক আছে, আসো এবার হিসাব করি। এ বিন্দুতে পটেনশিয়াল এনার্জি কি হবে, এখানে পটেনশিয়াল এনার্জি কি হবে, মনে করলাম এম ভরের একটা বস্তুকে আমরা ছুঁড়ে মারছি উপরের দিকে, তাহলে ওই এ বিন্দুর যে পটেনশিয়াল এনার্জি সেটা হবে মাইনাস জি ইন্টু পৃথিবীর ভর, বস্তুর ভর ডিভাইডেড বাই পৃথিবী আর বস্তুর মধ্যে দূরত্ব, প্লাস গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। ওকে, এবার আসো বি বিন্দুতে, মানে এই পয়েন্টে গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। বি বিন্দুতে বলতো কোনো গতিশক্তি কি আছে, নাই, কিন্তু বি বিন্দুতে একটা বিভব শক্তি আছে, সেটা কত, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই হবে
আর প্লাস এইচ। বিভব শক্তি যেভাবে হিসাব করি, এটা হলো এম ভর, পৃথিবীর ভর হচ্ছে এম, এই এম থেকে আর প্লাস এইচ দূরত্বে যে বিভব শক্তি হবে সেইটা আমরা এই যে বের করলাম মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই যে বিভব শক্তি কি করে বের করে মনে আছে সূত্র, যে বস্তু থেকে যত দূরত্বে আছে সেই দূরত্বটা এখানে বসে, আর এম হয় এখানকার এম। তাহলে আমরা বি বিন্দুর বিভব শক্তি বের করলাম, এবং বি বিন্দুর গতিশক্তি শূন্য কেন? কারণ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে গতিশক্তি শূন্য হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতায় যদি আরো বেগ থাকতো তাহলে তো এটা সর্বোচ্চ হতো না, আরো উপরে সে উঠে যেত। তাহলে সর্বোচ্চ উচ্চতা ওইটাই যেখানে আমাদের বেগ শূন্য। তাহলে ভাই সুন্দর মতন তোমাকে সবগুলো ডেটা এখানে দেওয়া থাকবে। এই সমীকরণটা থেকে তুমি এইচ এর ভ্যালু বের করে ফেলতে পারবা। এই সমীকরণটা থেকে খুব ইজিলি, কারণ তুমি এখান থেকে এম এর মান তুমি জানবা, এই স্মল এম এর মান জানবা, পৃথিবীর ব্যাসার্ধ জানো, বেগ কত ছুঁড়ে মারা হয়েছে সেটা জানো, তাহলে একমাত্র বাকি থাকে এইচ। এইচ এর মানটা ক্যালকুলেশন করে বের করে ফেলবা, জাস্ট একটাই ভ্যালু, একটাই আননোন। ঠিক আছে, তাহলে এখান থেকে বের হয়ে যাবে। এটা যদি বুঝে থাকো তাহলে দেখো একইভাবে আমরা এবার এমন একটা বেগে বস্তুকে ছুঁড়ে মারতে চাই যেই বেগে ছুঁড়ে মারলে বস্তুটা কোনো রকমে অসীমে গিয়ে পৌঁছাবে। এমন একটা বেগে আমরা বস্তুটাকে ছুঁড়ে মারতে চাই যেই বেগে ছুঁড়ে মারলে বস্তুটা হচ্ছে কোনো রকমে অসীমে গিয়ে পৌঁছাবে। তাহলে এটা হচ্ছে সেই অসীম দূরত্বটা। তো এটা যদি আমাদের আবারও সেই এ বিন্দু হয় তাহলে আমরা কি লিখতে পারি? এ বিন্দুতে যে টোটাল এনার্জি সেটা সমান সমান অসীমে টোটাল এনার্জির সমান হবে। এ বিন্দুতে টোটাল এনার্জি হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। অসীমে যখন যাব, অসীমের বিভব শক্তি শূন্য, এবং অসীমে যদি কোনো রকমে গিয়ে পৌঁছায়, যে বস্তুটাকে আমরা এমন একটা বেগে ছুঁড়ে মারছি যে কোনো রকমে গিয়ে ও অসীমে পৌঁছাইছে, মিনিমাম একটা বেগে আমরা ছুঁড়ে মারবো, মিনিমাম এমন একটা বেগে আমরা ছুঁড়ে মারছি যার ফলে বস্তুটা কোনো রকমে গিয়ে অসীমে ল্যান্ড করছে, কোনো রকমে অসীমে পৌঁছাইছে। এই বেগটাকে আমরা বলি মুক্তি বেগ। হাফ এম ভি স্কোয়ার সমান সমান যেটা আসছে জি এম এম ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে এম এম যদি কাটাকাটি করে দেই কি আসছে? ভি স্কোয়ার সমান সমান 2gm বাই আর, 2gm ডিভাইডেড বাই আর। এই বেগটাকে আমরা বলি এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ। ভিই সমান সমান হচ্ছে রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর। জি হচ্ছে ওই 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা হলো এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ। এটাকে আমরা কি নাম দিচ্ছি? এটাকে আমরা বলছি মুক্তি বেগ। কেন মুক্তি বেগ? কারণ এই বেগে ছুঁড়ে মারলে বস্তুটা অসীমে চলে যাবে, এর থেকে বেশি বেগে ছুঁড়ে মারলে তো অসীমে গিয়ে ওর একটা বেগও থাকবে, কিন্তু এই বেগে ছুঁড়ে মারলে কোনো রকমে অসীমে গিয়ে সে পৌঁছাবে। ঠিক আছে, আচ্ছা এখন এই সূত্রটাকে অনেকভাবে আরো লেখা যায়, যে এসকেপ ভেলোসিটি সমান সমান আমরা দেখলাম রুট ওভার 2gm ডিভাইডেড বাই তো আর লিখলাম। এইখানে আমরা দেখো যেটা বলতে পারি, যদি উপরে একটা আর দিয়ে গুণ দেই নিচে চলে আসবে আর স্কোয়ার, এই জিএম বাই আর স্কোয়ারকে আমরা স্মল জি বলতে পারি, স্মল জি বলতে পারি। তাহলে এসকেপ ভেলোসিটি যেটা সেটা হচ্ছে এই ফর্মুলাটাও কিন্তু খাটে, এবং এইটা কোথাকার জি? এটা হচ্ছে ভূপৃষ্ঠের জি, এটা হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। এবং এটার মান কত আসে? এটার মান আসে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মানগুলা যদি বসাও তাহলে আসে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা ভিই এর দুইটা সূত্র দেখলাম। একটা ভিই সমান সমান হচ্ছে রুট ওভার 2gm বাই আর, আর একটা ভিই সমান সমান আমরা দেখলাম রুট ওভার 2gr। এখানেই শেষ না, চাইলে আরো বানানো যায়।
যেমন ভিই সমান সমান কি দেখলাম, √2। এগুলা পারলে পরীক্ষা মানে বাসায় একবার একটু রাফ করো, তাহলে এগুলা একদম মাথায় গেঁথে যাবে। এম কে আবার কি বলা যায়, রো ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আসছে √8/3 পাই রো জি ইন্টু আর ইন্টু ভিই। এখন তোমার যদি অবজেক্টিভে প্রশ্ন দেয় যে এসকেপ ভেলোসিটির সাথে আর এর সম্পর্ক কি, এই সূত্র কি শুধু পৃথিবীর ক্ষেত্রে নাকি সব গ্রহের জন্য প্রযোজ্য? সব গ্রহের জন্য প্রযোজ্য, সকল গ্রহের জন্য প্রযোজ্য। হ্যাঁ, সেক্ষেত্রে এমটা হবে ওই গ্রহের, আরটা হবে ওই গ্রহের, ঠিক আছে। এখন দেখো সমস্যা হচ্ছে আমরা 3 রকম সূত্র পেয়ে গেলাম, একটা এটা, একটা এটা এবং একটা এটা। এখন মহা মুশকিল হবে তখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে ব্যাসার্ধের সাথে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ কিভাবে পরিবর্তন হয়, তাহলে কি বলবা উত্তর? যে আমরা যখন আর বাড়ার সাথে সাথে যদি ওই গ্রহের এম কনস্ট্যান্ট থাকে, আর বাড়ার সাথে সাথে যদি এম কনস্ট্যান্ট থাকে, খেয়াল করো এম কনস্ট্যান্ট কখন বলছি, আর বাড়ার সাথে সাথে, আর বৃদ্ধির সাথে যদি এম কনস্ট্যান্ট থাকে তখন এই ফর্মুলা খাটবে, মানে এই সম্পর্কটা। তখন আমরা বলতে পারবো, আচ্ছা এগুলো একটু পরের পেজে নিয়ে যাই, দাঁড়াও এখানে হিজিবিজি হয়ে যাবে, যে আর বৃদ্ধির সাথে সাথে গ্রহের ভর কনস্ট্যান্ট আছে বা অপরিবর্তনীয় আছে, তখন আমরা লিখতে পারবো ভিই ইজ প্রপোর্শনাল টু 1/√r। ওকে, আচ্ছা এবার আসো একইভাবে আর বৃদ্ধির সাথে সাথে যদি আর বৃদ্ধির সাথে সাথে আর বৃদ্ধির সাথে সাথে যদি জি কনস্ট্যান্ট থাকে, আর বৃদ্ধির সাথে সাথে যদি আমরা দেখি যে জি কনস্ট্যান্ট আছে, গ্রহের জি কনস্ট্যান্ট আছে, তখন ভিই ইজ প্রপোর্শনাল টু √r। এবং যদি দেখি যে আর বৃদ্ধির সাথে সাথে যদি আমাদের গ্রহের ঘনত্ব সেম থাকে বা কনস্ট্যান্ট থাকে, তখনই কেবলমাত্র ভিই ইজ প্রপোর্শনাল টু আর বলতে পারবো। এইবার আসো আমরা দেখে নেই যে হচ্ছে স্যাটেলাইটের ক্ষেত্রে কাহিনী কি হচ্ছে। স্যাটেলাইট, স্যাটেলাইটের ক্ষেত্রে কাহিনী কি হচ্ছে দেখো। স্যাটেলাইটের ক্ষেত্রে যেটা হয়, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং এটা মনে করলাম আমাদের সেই তোমার ইয়াটা, এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এইটা হচ্ছে আমাদের একটা কক্ষপথ। হ্যাঁ, তো কক্ষপথটা কতখানি উচ্চতায় আছে, আমাদের এখানে এটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে গিয়ে আর, পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং আমাদের বস্তুটা এইচ উচ্চতায় আছে, বস্তুটা এইচ উচ্চতায় কোনো একটা স্যাটেলাইট, সেই স্যাটেলাইটটা হচ্ছে এইচ উচ্চতায় থেকে ঘুরছে। তাহলে আমাদেরকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে, আগে আমরা দেখি ঘোরার কন্ডিশনটা কি।
এই যে স্যাটেলাইটটা যে ঘুরবে, ঘোরার কন্ডিশনটা কি? কন্ডিশনটা সিম্পল। যখন এই বস্তুটা ঘুরবে, ঘোরার জন্যই তার একটা কেন্দ্রমুখী বল লাগবে। এই কেন্দ্রমুখী বল কাউকে না কাউকে সাপ্লাই দিতে হবে, এটা একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কাউকে না কাউকে সাপ্লাই দিতে হবে। যেমন আমি যদি ধরো দোকানে গিয়ে বলি যে ভাই আমাকে 5টা খাতা দেন, তো দোকানদার আমাকে বলবে ভাই 500 টাকা দেন। এটা একটা অ্যামাউন্ট, 500 টাকাটা আমাকে পকেট থেকে বের করে দিতে হবে। যদি আমি বলি ভাই 4টা খাতা দেন, তখন দোকানদার বলবে ভাই 400 টাকা দেন। এটা একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আমি পকেট থেকে বের করে দিব। তো ঠিক তেমনি বস্তু যদি ভি বেগে এইচ উচ্চতায় ঘুরতে চায়, তখন একটা কেন্দ্রমুখী বল লাগবে। এটা একটা অ্যামাউন্ট, এটা নিজে সোর্স না, এই পরিমাণ বল লাগবে। এটা কে প্রোভাইড করবে? এটা কাউকে না কাউকে প্রোভাইড করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কে প্রোভাইড করবে, কে এটা সাপ্লাই দিবে? সেটা হচ্ছে এদের মধ্যবর্তী যে মহাকর্ষ বল, সেটা হচ্ছে কে প্রোভাইড করবে। আচ্ছা, বুঝলাম। এখন দেখো এই কেন্দ্রমুখী বলের সূত্র কি ছিল? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই দূরত্ব। কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে ঘুরছে? আর প্লাস এইচ ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে ঘুরছে। তাহলে এম ভি স্কোয়ার বাই আর সমান সমান এদের মধ্যবর্তী মহাকর্ষ বল কত? জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। হ্যাঁ, এদের মধ্যে যে মহাকর্ষ বল, খেয়াল করো এই যে স্যাটেলাইটটা, সেটাকে পৃথিবী এই দিক বরাবর কিন্তু আকর্ষণ করছে, মহাকর্ষ বলটা এইদিকে দিচ্ছে, এবং এই মহাকর্ষ বলটা কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে। ঠিক আছে, যোগান দিচ্ছে, মানে কেন্দ্রমুখী বল এই পরিমাণ যোগান দিচ্ছে, কে? মহাকর্ষ বল যোগান দিচ্ছে এই পরিমাণ কেন্দ্রমুখী বল। তাহলে এখান থেকে আমরা যা যা কাটাকাটি করে ফেলতে পারি, এম এম কাটাকাটি হয়ে যায়, একটা আর প্লাস এইচ, একটা আর প্লাস এইচ কাটাকাটি হয়ে যায়। ভি এর যে ভ্যালুটা আসে সেটা আসে হচ্ছে ভি সমান সমান কই গেল, জিএম বাই আর প্লাস এইচ, রুট ওভার জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে এই পরিমাণ বেগ ওই স্যাটেলাইটটার কিন্তু থাকতে হবে। এই উচ্চতায় যদি সে ঘুরতে চায়, তাহলে তাকে এই পরিমাণ বেগ অর্জন করে তারপরে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে হবে। আচ্ছা, এখন এই ভি কে আমরা আবার কি বলতে পারি? রৈখিক বেগ সমান লিখতে পারি, পুরোটা যখন সে ঘুরে আসছে তখন সে কত পরিধি অতিক্রম করলো? 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই, আবার বলছি, ভি সমান সমান আমরা কি বলি? টোটাল সরণ ডিভাইডেড বাই টাইম। টোটাল সরণ মানে কি? পরিধি। টোটাল সরণ মানে হচ্ছে পরিধি। পুরাটা যখন ঘুরে আসছে কত পরিধি গেছে? 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই পর্যায়কাল। স্যাটেলাইটটার পুরা একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে স্যাটেলাইটের পর্যায়কাল টি। তাহলে পুরাটা ঘুরে আসলো যখন, সেই পরিধিটা কত? পরিধি হচ্ছে 2 পাই ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এইটা যদি আমরা এখানে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি সমান সমান, যদি আমি এটাকে পুরাটাকে স্কোয়ার করে ফেলি, যেহেতু ভি স্কোয়ার দিলে রুটটা চলে যাবে, তাহলে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার সমান সমান জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে? এইচ এর ভ্যালুটা বের করতে হবে। আর প্লাস এইচ হোল স্কোয়ার, মানে জাস্ট এইচ এর ইকুয়েশনটা কি হয় সেটা দেখতে যাচ্ছি। আর প্লাস এইচ কিউব সমান সমান হচ্ছে জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তাহলে আমরা যদি এখান থেকে জাস্ট এইচ এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে এর উপরে হয়ে যাবে একটা 1/3, এইচ সমান সমান এত মাইনাস আর। খেয়াল করো আমরা এখানে আসলে কি সূত্র পেলাম? আমরা এখানে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে যখন একটা স্যাটেলাইট বৃত্তাকার পথে ঘুরছে, তখন তার যদি পর্যায়কালটা ঠিক থাকে, একটা নির্দিষ্ট পর্যায়কালে সে যদি ঘুরতে চায়, মানে আবার ধর 1 বছর পরে আবার আগের জায়গায় ফেরত আসতে চায়,
এরকম যদি তার পর্যায়কাল যদি নির্দিষ্ট হয়, খেয়াল করো জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ সময় যদি সে আবার আগের জায়গায় ফেরত আসতে চায়, ধরো আমাদের এই বস্তুটা 1 বছর পরে আবার আগের জায়গায় ফেরত আসতে চায়, বা 3 বছর পরে আবার আগের জায়গায় ফেরত আসতে চায়, তাহলে সেই টি এর জন্য একটা নির্দিষ্ট হাইট তার লাগবে। অর্থাৎ যেটা বোঝাচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথ কিন্তু একটা সার্টেইন পর্যায়কাল মেইনটেইন করতে পারবে। অর্থাৎ আমি যদি 1 বছর পরে ফেরত আসতে চাই, তাহলে আমি যে হাইটে থেকে ঘুরবো, যদি 2 বছর পরে ফেরত আসতে চাই, অর্থাৎ এটা টি এর মান যদি তখন 2 বছর হয়ে যায়, তখন আমার এইচ এর মানটা ডিফারেন্ট হবে, হয়তোবা তখন এইরকম একটা হাইট থেকে আমাকে ঘুরতে হবে। ঠিক আছে, আবার খেয়াল করো যদি এইচ এর মানটা যদি নির্দিষ্ট হয়, তাহলে জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, জি এর মানটা যদি ফিক্সড হয়, তাহলে বেগটাও কিন্তু ফিক্সড হবে। তার মানে কি? তার মানে হচ্ছে সাপোজ আমি চাই একটা জিও স্টেশনারি স্যাটেলাইট বানাতে। জিও স্টেশনারি মানে কি? ভূস্থির উপগ্রহ। অর্থাৎ যেই উপগ্রহটা বা যেই স্যাটেলাইটটা ভূমির সাপেক্ষে স্থির থাকবে, অর্থাৎ ভূমিটা যেই বেগে রোটেট করছে ওই স্যাটেলাইটটাও সেই একই বেগে রোটেট করবে। আমরা এইরকম একটা স্যাটেলাইট বানাতে চাই। তাহলে দেখো আমাদের পৃথিবী পুরা ঘুরে আবার আগের জায়গায় যখন আসছে, মানে নিজের অক্ষের সাপেক্ষে পুরা একবার যখন ঘুরতেছে, মানে বিষয়টা হলো এরকম যে আমাদের এটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আমি চাচ্ছি একটা স্যাটেলাইটকে ঘোরাতে, যেটার পর্যায়কাল হবে পৃথিবীর পর্যায়কালের সমান, অর্থাৎ ভূমির সাপেক্ষে এই স্যাটেলাইটকে স্থির মনে হবে। বা এখানে যে স্যাটেলাইট আছে সে সবসময় একটা বাড়ির ছাদই দেখতে পারবে, ঠিক আছে, একটা বাড়ির ছাদের উপরে এসে থাকবে। তাহলে কি পৃথিবী যেভাবে রোটেট করছে ওই উপগ্রহটাকেও সেইভাবে করে রোটেট করতে হবে, পৃথিবী যেভাবে রোটেট করছে ওই উপগ্রহটাকেও সেইভাবে রোটেট করতে হবে। তাহলে পৃথিবী পুরা একবার ঘুরে আবার আগের জায়গায় আসে কতক্ষণে? 24 ঘন্টায়। তাহলে সেই স্যাটেলাইটেরও যে পর্যায়কাল সেটা হতে হবে 24 ঘন্টা। তাহলে বলো তো টি সমান যখন 24 ঘন্টা হবে, তখন সেটার জন্য আমরা একটা নির্দিষ্ট এইচ পাবো না? টি সমান যখন 24 ঘন্টা হবে তখনকার জন্য আমি একটা নির্দিষ্ট এইচ পাবো। তাহলে যদি আমাদেরকে বলে ভূস্থির উপগ্রহ পৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকবে, তাহলে সেটা কিন্তু ম্যাথ একটাই, কোনো চেঞ্জ হবে না, অন্য কোনো ফ্যাক্টর নাই এখানে, জাস্ট টি চেঞ্জ হচ্ছে। তাহলে টি তো 24 ঘন্টা যদি ভূস্থির বানাতে চাই, টি 24 ঘন্টা কখন? যদি আমি ভূস্থির উপগ্রহ বানাতে চাই তখন আমাদের টি 24 ঘন্টা, তাহলে তখন এইচটাও কিন্তু ফিক্সড হয়ে যাবে। আর যদি এইচ ফিক্সড হয়ে যায় তাহলে ওই উচ্চতায় একটা নির্দিষ্ট বেগই কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, ওই উচ্চতায় আমাদের একটা নির্দিষ্ট বেগই কিন্তু লাগবে। তাহলে দেখো ভূস্থির উপগ্রহের জন্য আমাদের টি ফিক্সড, আমাদের এইচ ফিক্সড, আমাদের ভিও ফিক্সড। ঠিক আছে, গেল। এখন আসো পরের প্রশ্ন কি বলে, যে বলো তো ভাই তুমি যদি এখানকার ভি জানো তাহলে কি তুমি এই পয়েন্টের গতিশক্তি বের করতে পারবা না? অবশ্যই পারবা। আচ্ছা তুমি যদি এখানকার আর প্লাস এইচ জানো তাহলে কি তুমি বিভব শক্তি বের করতে পারবা না? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ করে। অবশ্যই পারবা ইনশাল্লাহ। তাহলে তুমি যদি ই কে বের করতে পারো, ইপি বের করতে পারো, তাহলে কিন্তু স্যাটেলাইটের টোটাল শক্তি কত সেটাও তুমি বের করতে পারবা। বুঝতে পারছো? টোটাল শক্তি কত এটাও বের করতে পারবা। দেখি তাহলে, হাফ এম ভি স্কোয়ার মানে কত? জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটা গেল আমাদের গতিশক্তি। বিভব শক্তি কত? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে দেখো টোটাল যে যান্ত্রিক শক্তি হচ্ছে সেটা কত? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে ওর টোটাল এনার্জি, এটা হচ্ছে ওই যে স্যাটেলাইটটা যেটা ঘুরছিল সেই স্যাটেলাইটের টোটাল যে এনার্জি সেটা।
এটা হচ্ছে আমাদের গতিশক্তি ই কে, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি ইপি। দুইটা যোগ করে আমরা ই টোটাল পাইছি, এবং এই ই টোটাল হচ্ছে এই গতিশক্তি বের করলাম, বিভব শক্তি বের করলাম, এবং তারপরে আমরা হচ্ছে টোটাল এনার্জি দেখলাম। এটা এরকম মাইনাস জিএমএম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, এবং মাইনাসটা দিয়ে কি বোঝায়, যে এইখানে আসলে আমাদের একটা দুইটার বস্তুর মধ্যে অ্যাট্রাকশন জনিত একটা বল আছে। মাইনাসটা দিয়ে এটা বোঝাচ্ছে যে আকর্ষণ জনিত একটা বল আছে তাদের মধ্যে। যদি মাইনাস হতো তার মানে হচ্ছে যে এটা তোমার একটা নেগেটিভ টাইপের, যদি প্লাস হতো তার মানে হচ্ছে তাদের মধ্যে একটা বিকর্ষণ জনিত বল আছে। ঠিক আছে, ওকে, এটা নর্মালি দেয় না টোটাল এনার্জি, তো একটু বলে রাখলাম। আচ্ছা, এরপরে ফাইনালি যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের কেপলারের সূত্র। খুবই সহজ জিনিস। কেপলারের সূত্রে যেটা প্রথম স্টেটমেন্ট, এটা এত ম্যাথমেটিক্যাল না। এখানে যেটা হয়, একটা উপবৃত্তের দুইটা কেন্দ্র থাকে যাদেরকে আমরা কি বলি বলতো? ফোকাস, যাদেরকে আমরা বলি ফোকাস। তো আমাদেরকে বলছে যে প্রতিটা গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, এবং সূর্য ওই উপবৃত্তের একটা ফোকাসে থাকে। সাপোজ এইখানে আমাদের সূর্য আছে, আর একটা গ্রহ সেটা এইরকম একটা উপবৃত্তাকার পথে ঘুরছে, উপবৃত্তাকার একটা পথে সূর্য পৃথিবী ঘুরছে। ঠিক আছে, এইরকম একটা পথে পৃথিবী বা অন্য যে কোনো একটা গ্রহ সেটা ঘুরতেছে। এটা হচ্ছে কেপলারের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র যেটা, সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে কি? মনে করো এইটা হচ্ছে আমাদের ওই ফোকাস একটা। আমাদেরকে বলছে যে মনে করলাম কোনো একটা সময়ে, কোনো একটা মুহূর্তে আমাদের গ্রহটা, ধরো এক বছর না, সরি কি বললাম, ধরো আমাদের গ্রহটা 3 মাসে এতখানি ক্ষেত্রফল কভার করছে। যে গ্রহের সাথে সূর্যের যে সংযোজক সরল রেখাটা, হ্যাঁ, গ্রহে এটা এখানে সূর্য আছে, এটা সান, গ্রহের সাথে, আর এটা প্ল্যানেট, গ্রহের সাথে সূর্যের যে সংযোজক সরল রেখা, মনে করো 3 মাসে সেটা সাপোজ এ পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করছে। এটার মানে হচ্ছে পরের 3 মাসেও সেটা এই একই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। সেটাই দ্বিতীয় সূত্র বলছে, যে সূর্য এবং কোন গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ ডিটি সময়ে এটা যদি ডিএ পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করে, তাহলে একক সময়ে কতখানি ক্ষেত্রফল অতিক্রম করবে? ডিএ বাই ডিটি। তো বলছে এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা হলো কেপলারের সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল ফরমেশনটা, যে ডিএ বাই ডিটি। তার মানে আমাদের দেখো এখানে যেহেতু অনেক দূরে অবস্থিত, এটার তো অত বেশি দূরত্ব যাবে না। যে এখানে যখন আসবে তখন 3 মাসে হয়তো বা সেটা এতটুকু দূরত্ব যাবে, কারণ এখানে যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা 3 মাসে কিন্তু এটার সমান হয়ে গেছে, এটার সমান হয়ে গেছে। তাহলে বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এইখানে আসলে প্ল্যানেটগুলোর বেগ অনেক বেশি থাকবে। যত দূরে যাবে সূর্য থেকে তত ওইটার বেগ আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে, আবার বাড়তে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, আবার বাড়তে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। এইখানে বেগটা অনেক কম থাকবে, এদিকে বেগটা অনেক বেশি থাকবে। কারণ খুব স্বাভাবিক, যখন এরকম একটা রিজিয়নে আসে তখন আকর্ষণ বলটা বেগের দিকে কাজ করতেছে, এই কারণে বেগ বাড়তে থাকবে। কিন্তু যখন এরকম একটা পজিশনে আসে, যখন এদিকে যাচ্ছে, তখন তো এটা পিছনের দিকে টান দিচ্ছে বলে এটার বেগ আস্তে 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 কমতে থাকবে, আবার এদিকে আসলে আবার বাড়তে থাকবে, আবার কমতে থাকবে। এভাবে করে দেখা যায় এটা মুভ করতেছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, এই যে সংযোজক রেখার যে সরল রেখাটা, সংযোজককারী যে সরল রেখাটা, সেই সরল রেখাটা সমান সময়ে সমান ক্ষেত্রফল সবসময় অতিক্রম করবে। এই গেল দ্বিতীয় সূত্র। এবার আসো ফাইনাল তৃতীয় সূত্র কি। তোমরা জানো উপবৃত্তের ক্ষেত্রে দুইটা অক্ষ থাকে, একটাকে আমরা বলি সেমি মেজর অ্যাক্সিস, একটাকে আমরা বলি সেমি মাইনর অ্যাক্সিস। সরি, একটাকে বলি মেজর অ্যাক্সিস, একটাকে বলি মাইনর অ্যাক্সিস। এইটা যদি মেজর অ্যাক্সিস বলি, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। মাইনরটা হচ্ছে ছোটটা, মেজর হচ্ছে বড়টা। সেমি মানে অর্ধ। এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি এ হয়, আমাদেরকে যেটা বলছে কোন গ্রহে সূর্যের চারদিকে প্রদক্ষিণকালে বর্গ, প্রদক্ষিণ কাল মানে হচ্ছে পর্যায়কাল টি, বলছে যে কোন একটা গ্রহ আছে,
সেই গ্রহটা, এখানে তো সূর্য ছিল, গ্রহটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে যে আবার আগের জায়গায় আসবে, এই পর্যায়কালটা যদি টি হয়, তাহলে সে টি এর বর্গ হচ্ছে কক্ষপথের অর্ধপরাক্ষের, কক্ষপথের অর্ধপরাক্ষ মানে কত? এই যে অর্ধপরাক্ষ এ, অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এটা হচ্ছে থার্ড ল এর যেই ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা, যে কোনো একটা গ্রহ যখন ঘুরে আবার আগের জায়গায় আসলো, তখন ওর যে পর্যায়কালটা লাগছে সেটার বর্গ হচ্ছে অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এটা কিভাবে আসছে প্রমাণটা, সেটা যদি একটু দেখাই। এখানে বেসিক্যালি যখন প্রমাণটা করা হয়েছে, তখন এটাকে উপবৃত্তের এক্সেন্ট্রিসিটি আমরা অনেক কম ধরে নিছি। উপবৃত্তটাকে অনেকটা আমরা এ ব্যাসার্ধের একটা গোলক হিসাবে চিন্তা করে নিছি। আমরা এটাকে এ ব্যাসার্ধের একটা গোলক হিসাবে চিন্তা করে নিছি। অর্থাৎ আমরা ধরে নিছি যে আমাদের একটা গোলক, একটা বৃত্তাকার পথ, কক্ষপথটা বৃত্তাকার, যার ব্যাসার্ধ হচ্ছে এ। এইখানে সূর্য আছে, এইখানে হচ্ছে সূর্য আছে, আর এখানে একটা প্ল্যানেট আছে, এইখানে একটা প্ল্যানেট আছে। তাহলে বলতো এ যখন ঘুরবে তখন কেন্দ্রমুখী বলটা যোগান দিবে তো মহাকর্ষ বল। তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী যে দূরত্ব, এটা যেহেতু এ, এম ভি স্কোয়ার বাই আর সমান সমান জি ইন্টু এই সানের ভর এম আর এই গ্রহের ভর স্মল এম, এম এম ডিভাইডেড বাই এ স্কোয়ার, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইখান থেকে আমাদের এম গুলা সব কাটাকাটি যদি হয়ে যায়, তাহলে যেটা থাকছে একটাই একটাই কাটাকাটি হয়ে গেল, ভি সমান সমান রুট ওভার জি এম বাই এ। আচ্ছা, ভি সমান আবার আমাদের তো নিয়ে আসতে হবে, প্রদক্ষিণকাল নিয়ে আসতে হবে, টি নিয়ে আসতে হবে, এ নিয়ে আসছি, টি নিয়ে আসতে হবে। তাহলে টি নিয়ে আসার জন্য কি করব, যে আমরা 2 পাই আর, আর তো না 2 পাই এ, এই যে এইখানে যখন এটা পুরাটা ঘুরে আসবে তখন যে পরিধিটা হবে সেটা 2 পাই এ, 2 পাই এ ডিভাইডেড বাই আমাদের হচ্ছে প্রদক্ষিণকাল ইজ ইকুয়ালস টু রুট ওভার জি এম বাই এ। এখন আমি যদি টিটাকে পুরাটাকে যদি স্কোয়ার করে ফেলি, তাহলে রুটটা উঠে যাবে। তাহলে কি থাকে দেখো, টি স্কোয়ার সমান সমান 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি এম ইন্টু এ কিউব। তো এই পার্টটা তো কনস্ট্যান্ট, তাহলে দেখো টি টু ইজ প্রপোর্শনাল টু এ কিউব। এটাই হচ্ছে কেপলারের সূত্রের থার্ড ল, যেটা সেটা থার্ড ল যেটা সেটা। এটা উপবৃত্ত করেই প্রমাণ করা যায়, কিন্তু এটা অনেক বড়, ওইটা আমাদের নাই, বইতে আমাদের এই প্রমাণটা আছে, তাই এটা দেখালাম। ঠিক আছে, রেকর্ড অফ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।